সবাইকে, যুব কংগ্রেসের ভাইদেরকে আর যারা যারা আজকে এই প্রোগ্রামে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা যে সংগ্রামটা করছেন তাদের জন্য আপনারা নিজেদের জন্য হাততালি দিন। আজকে অনেকে এই মিটিং নিয়ে বড় বড় র্যালি নিয়ে এসছে, সবাইকে ধন্যবাদ। সবার নাম হয়তো নিতে পারবো না, সময় অনেক কম। একটা ছোট কথা থেকে আমার কথা শেষ করে, যার কথা শোনার জন্য আপনারা অনেক অধীর আগ্রহে বসে আছেন, ওনার হাতে আমি মাইকটা দিয়ে দেবো। बात जब उसूलों की आ जाए तो टकराना जरूरी है। बात जब उसूलों की आ जाए तो टकराना जरूरी है। अगर जिंदा हो तो जिंदा नजर आना जरूरी है। ये बात वसूलों की है, क्योंकि एक तरफ नरेंद्र मोदी का जो नकाब था, जो 25 सीटों से राहुल गांधी जी ने कहा कि वो प्रधानमंत्री बने, और 25 सीट में किस तरह से वोटों का चोरी हुआ है ये प्रूफ किया जा रहा है। हमारे राहुल गांधी जी प्रूफ कर रहे हैं कि वोट चोरी हुआ, और बीजेपी और इलेक्शन कमीशन टाल मटाल कर रही है। और दूसरा लड़ाई है जो तृणमूल सरकार के खिलाफ। ममता बनर्जी, ममता दीदी माइके दाঁড়িয়ে নাটক করেন, বলছেন আমি বাংলা ভাষীদের জন্য লড়াই করছি। আমাদের বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত সরকারে অত্যাচার হচ্ছে কেন? কিন্তু এই মঞ্চ থেকে যেটা আমাদের মূল ইস্যু হলো সেটা হলো বাংলা ভাষীদের নয়, বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আর তার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজকে পশ্চিম বাংলায় কোনো কর্মসংস্থান নেই, তার জন্য এখানকার যুবক যুবতীদের অন্য রাজ্য গিয়ে কাজ করতে হচ্ছে, সেখানে তারা হেনস্থার শিকার হচ্ছে। তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এই কথাগুলো আপনারা আরো বিস্তারিত ভাবে আমাদের নেতা জননেতা অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে শুনবেন। একটাই কথা বলা ছিল, एक तरफ शेर बब्बर राहुल गांधी जो पूरे हिंदुस्तान के आवाम के जनता के हक के लिए लड़ाई कर रहा है, और दूसरी तरफ हमारे दादा अधीर रंजन चौधरी जी जो हक की लड़ाई लड़ रहे हैं, जो इंसाफ के लिए लड़ाई कर रहे हैं, जो यहाँ की बंगाल की परिযায়ী श्रमिक की अत्याचार की आवाज उठा रहे हैं। ये दोनों शेर बब्बरों का मैं तहे दिल से शुक्रिया अदा करती हूँ। ये सोच रहे हैं हम सत्ता में रहे ये न रहे, सत्य में अली चौधरी था, है और रहेगा। और सुनिए, शाखों से बिखर जाए, हवाओं से बिखर जाए, वो शाख के पत्ते नहीं है हम। आंधियों से कह दो कि औकात में रहे, और जब तक कांग्रेस का झंडा अधीर चौधरी के हाथ में रहे, आप सबकी दुआएं अधीर चौधरी के साथ में रहे। अधीर रंजन चौधरी जिंदाबाद। সারা পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের যিনি রাজ্যের সভানেত্রী, তিনি এবং তার সঙ্গে আরও যারা রাজ্যের যুব কংগ্রেসের দায়িত্বে আছেন, তাদের সকলের সহযোগিতায় এবং বিশেষ করে আমি সাইনা জাভেদকে প্রশংসিত করতে চাই। তাদের উদ্যোগেই আজকে এই প্রতিবাদ সভা এখানটায় অনুষ্ঠিত হচ্ছে। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আজকে আমি দিল্লি থেকে সরাসরি কলকাতায় এসে তাদের এই আন্দোলনে সামিল হওয়ার সুযোগ পেয়েছি। তাই সর্বাগ্রে রাজ্যের যুব কংগ্রেসকে এবং যুব কংগ্রেসের নেত্রী সাইনা জাভেদকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেভাবে আজকে কংগ্রেসের ডাকা এই প্রতিবাদ সভায় এত মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের এই উপস্থিতি পশ্চিমবঙ্গের কংগ্রেস দলকে আগামী দিনে আরো উজ্জীবিত করবে, আরো শক্তিশালী করবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার সাহস
এবং প্রেরণা যোগাবে। তাই আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন তারা আমার গুরুজন ব্যক্তি, আমার সহকর্মী, আমাদের ঘরে মা, বোন, ভাবি, বুবু, আপা। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের এই সহযোগিতার জন্য। দেখুন, সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গে আজকে রাজনৈতিক চর্চা কি আপনারা খুব ভালো করে জানেন এবং দেখছেন। এই মুহূর্তে সারা ভারতবর্ষের বুকে রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন রাজনৈতিক বিপ্লব শুরু হয়েছে। যে বিপ্লবের মূল কথা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও, ভোটারের অধিকার ভোটারকে ফিরিয়ে দাও। এই ভারতবর্ষ যখন আমরা স্বাধীন করেছিলাম, ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল, সেখানে বলে দেওয়া হয়েছিল যে আগামী দিনের ভারতবর্ষের নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে যারা ভোট দেওয়ার অধিকারী, যারা প্রাপ্তবয়স্ক ভোটার, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এটার মধ্য দিয়েই আমরা ভারতবর্ষে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলাম। অর্থাৎ যেখানটায় মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে একটা সরকার তৈরি হয়, মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে একটা সরকার পরিচালিত হয়। ভারতবর্ষের সংবিধানের মধ্য দিয়ে আমরা সেই ব্যবস্থা করেছিলাম যেখানে ভারতবর্ষের সব থেকে যিনি পয়সাওয়ালা, আম্বানি, আদানি, তাদেরও একটা ভোটের যার দাম। ভারতবর্ষের সব থেকে গরিব, একটা ফুটপাতে রিক্সাওয়ালা, একটা ফুটপাতে করে কমে খানেওয়ালা, একটা ফুটপাতের যে হকার, তারও ভোটের কিন্তু একই দাম। অর্থাৎ ভোট একটা এবং সেই ভোটের একটাই দাম। সেখানটায় আম্বানিরও ভোট তার যা মূল্য, আদানির ভোট তার যা মূল্য, ফুটপাতের হকার তারও সমান মূল্য। পৃথিবীতে এইভাবেই ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা এবং স্বাধীনতার পর সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সেই স্বাধীনতাকে স্থায়ী করার জন্য, সেই স্বাধীনতার মধ্য দিয়ে মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা এবং মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে একটা সরকার গঠন করা এবং সরকার তৈরি করার এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যুগ যুগ ধরে সারা পৃথিবীতে স্বীকৃত এবং সারা পৃথিবীতে তার জন্য আমরা প্রশংসিত হই। আজকে সেই জায়গায় একটা বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। সমস্যাটা এই জায়গাটায় শুরু হয়েছে এবং সেই প্রশ্নটা ভারতবর্ষের মানুষকে যে তুলে ধরার চেষ্টা করছেন কে? রাহুল গান্ধী। মহারাষ্ট্রের ভোট, হরিয়ানার ভোট, কংগ্রেসের আলোচনায় যখন ভোট নিয়ে পর্যালোচনা শুরু হলো, তখন সব অদ্ভুত তথ্য উঠে আসতে আরম্ভ করলো। রাহুল গান্ধী বললেন, যখন প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন সমাধানের জন্য আমাদের তদন্ত করা শুরু করতে হবে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির একটা কমিটি গঠিত হলো এই তদন্ত করার জন্য। নাম দেওয়া হলো ইগল। অর্থাৎ ইলেকশন সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত কারচুপি কোথায় কি হয়েছে না হয়েছে সেই দেখার জন্য কংগ্রেসের পক্ষ থেকে তদন্ত শুরু হলো। 6 মাস ধরে তদন্ত হওয়ার পর রাহুল গান্ধী বললেন, এবার আমি বোমটা ফাটাবো। সেই বোম ফাটানোর পর সারা ভারতবর্ষ জুড়ে আজ একটাই আলোচনা, সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে ভারতবর্ষের মানুষ আজ নতুন করে আলোচনা শুরু করেছেন যে প্রকৃত অর্থেই কি আমরা ভারতবর্ষের গণতন্ত্র, তাদের যে প্রতিবাদের ভাষা, সেই ভাষাতে কিন্তু হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি এই রাজনৈতিক দলগুলো তারা কি চাইছে। তাদের চাওয়া পাওয়ার মধ্যে একটা দূরত্ব থেকে যাচ্ছে সাধারণ মানুষের। কিন্তু বিজ্ঞান মনস্ক তারা বোঝাতে পারছে, তারা বোঝাতে সক্ষম। তাই তাদের যে প্রতিবাদের প্রোগ্রাম, তারা যেভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হচ্ছে, সেই প্রোগ্রামগুলোতে কিন্তু সেই সমস্ত প্রতিবাদী মঞ্চে ভিড় কিন্তু অনেক বেশি। আসুন দর্শক, আমরা সেই চিত্র, সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা দেখুন দর্শক। আপনারা এই ভারতবর্ষে আজকে নয়, বরাবর ভোট দিয়ে আসছে। বিধানসভা ভোট, লোকসভার ভোট, ভোট একটা নয়, বারবার আপনারা ভোট দিয়ে আসছেন।
কিন্তু কখনো কি দেখেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয়, সেই সমালোচনাকে মোকাবেলা করার জন্য শাসক দল নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে কখনো নির্বাচন কমিশনকে রক্ষা করছে, নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করছে? ভারতবর্ষে এই চিত্র, এই দৃশ্য কখনো আপনারা দেখেছেন না। প্রশ্ন করছে রাহুল গান্ধী, নির্বাচন কমিশন জবাব দেবে। জবাব না দিয়ে নির্বাচন কমিশনের হয়ে বিজেপি নেতা জবাব দিচ্ছে কেন? दाल में जरूर कुछ काला है, दाल में जरूर कुछ काला है। कभी कभी मैं ये तो कहता है कि दाल में कुछ नहीं बल्कि सारा दाल ही काली बन चुके हैं। একটা ঘরে 10 ভাই 10 একটা ঘরে 80 জন ভোটার থাকতে পারে। এটা মোদির সৃষ্টি, বিজেপির সৃষ্টি। কোনো বৈজ্ঞানিক পারবে না, কোনো জাদুকর পারবে না, কিন্তু বিজেপির জাদুকররা দেখে দিয়েছে একটা 10 ভাই 12 যেখানে 4টে লোক থাকতে পারার জায়গা নাই, 80টা লোক সেখানে থাকতে পারে, তারা ভোটার হতে পারে, ভোট দিতে পারে। বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষের আজকের এই নির্বাচন যদি এইভাবে চলতে থাকে তাহলে ক্রমশ এই নির্বাচন প্রহসনে রূপান্তরিত হতে চলেছে, এটা বলার অপেক্ষা রাখে না। নির্বাচন যদি প্রহসন হয়ে যায়, ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু থাকবে না। ভারতবর্ষে গণতন্ত্র যদি শেষ হয়ে যায় তাহলে দেশটাই আর থাকবে না। এই জায়গাটাই আমাদের লড়াই। একটা নির্বাচন বড় কথা নয়, একটা নির্বাচনে হার জিত বড় কথা নয়। কংগ্রেস মনে করে সকলের আগে দেশ আগে, তারপরে পার্টি, তারপরে ব্যক্তি, কিন্তু সর্বাগ্রে দেশের স্বার্থকে রক্ষা করা ভারতের জাতীয় কংগ্রেসের ধর্ম। রাহুল গান্ধী সেই কর্তব্যটা পালন করছে। লক্ষ্য করে দেখুন, বড় অবাক লাগছে আমার, দিল্লিতে যখন রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করে বলছে যে নির্বাচন কমিশন তোমার নেতৃত্বে চুরি হয়েছে, নির্বাচন কমিশন তুমি যে সার্চ চালু করতে চাইছো, সেই সার্চ চালু করার আগে এই ভারতবর্ষের সরকারকে আমরা প্রশ্ন করতে চাই যে আজও কি ভারতবর্ষে এই সরকার বলতে পেরেছে যে তুমি নাগরিক আর তুমি নাগরিক না? তার ব্যাখ্যা দিতে পেরেছে? পারেনি। আজকে নির্বাচক মন্ডলী, ভারতবর্ষের নির্বাচন কমিশন তার কাছে প্রশ্ন করতে চাইছে যে কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক নয়, সেটা ঠিক করবে নির্বাচন কমিশন না সেটা ঠিক করবে গৃহমন্ত্রী বা গৃহ মন্ত্রণালয়? কোনটা? বড় অদ্ভুত ব্যাপার। আজকে ভারতবর্ষে কে নাগরিক তা ঠিক করতে চলেছে নির্বাচন কমিশন, যখন তাদের কাজ শুধুমাত্র ভোট পরিচালনা করা। আমরা জানি আইন মেনেই কথা বলছি। ঠিক একইভাবে লক্ষ্য করুন, ঠিক পশ্চিমবঙ্গেও যখন নির্বাচন কমিশনকে কোনো প্রশ্ন করা হচ্ছে, সেই নির্বাচন কমিশনকে রক্ষা করার জন্য এখানকার তৃণমূল নেতৃত্ব নেমে পড়ছে ময়দানে। বড় অদ্ভুত লাগছে। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনা করলে মোদিজি তার ফৌজ নামিয়ে দিচ্ছে, আর বাংলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে দিদি তার ফৌজ নামিয়ে দিচ্ছে। বড় অদ্ভুত ব্যাপার। মোদির ভাবনা দিদির ভাবনার এত মিল কেন, এটা ভেবে আমি অবাক হচ্ছি। এই জায়গাটায় প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা জানি এ বাংলায় নির্বাচন কেমন করে হয়, সবাই জানেন। আপনারা বাংলায় যারা থাকেন, মোটামুটি 2টো ভোট হয় যেখানে ভোট দিবার সুযোগ পান, সেটা বিধানসভা, সেটা লোকসভা। পঞ্চায়েতে ভোট হয় না। পঞ্চায়েতে ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া হয়। পঞ্চায়েত ভোটের দিন বোমা, পিস্তল, গুলি, খুন ছাড়া আর লুট ছাড়া কিছু চেহারা চোখে পড়ে না। ঠিক একইভাবে কর্পোরেশনের নির্বাচন যখন হয়, মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়, সেই নির্বাচন লুটের নির্বাচন হয়, আপনারা সবাই জানেন। আজকে পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচন, বাজারের নির্বাচন, স্কুলের নির্বাচন, কলেজের নির্বাচন, ছাত্র নির্বাচন সব বন্ধ। পঞ্চায়েত নির্বাচন লুটে নেওয়া হয়, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশন নির্বাচন লুট করে নেওয়া হয়। এটাই বাংলার নির্বাচনের চেহারা। বাংলার মানুষ তাই মনে করে
যে কমসে কম বিধানসভা আর লোকসভায় দুবার ভোট দেওয়ার সুযোগ হবে। এটা ভেবেই কিন্তু বাংলার নির্বাচক মন্ডলী তারা মানসিকভাবে প্রস্তুত যে স্থানীয় স্তরে নির্বাচনে ভোট হবে না, ভোট দেওয়ার সুযোগ পাবো না, বোমা পিস্তল গুলির ভয়ে ঘরে ঢুকে থাকতে হবে, বিধানসভা লোকসভায় সুযোগ পেলে আমরা ভোট দেব, এটাই বাংলার মানুষের ভাবনা। এবার সেই জায়গায় যদি হাত পড়ে যায় তাহলে আমি আপনি যাব কোথায়? নির্বাচন অভিজ্ঞতায় বলছি, আমি বহুবার নির্বাচনে দাঁড়িয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পশ্চিমবঙ্গে যখন ভোট হয়, মনে করুন কোনো ভোটার ভোট দিতে যাচ্ছে, বুথে পৌঁছানোর আগে তৃণমূলের নেতা বলে দিচ্ছে তোমার ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাও। এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের সাধারণ দৃশ্য, সবাই এই দৃশ্য দেখেছেন। এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্টেও মৃত জীবিত হয়, জীবিত মৃত হয়, এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। তার জন্য পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারকে বলতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যারা যারা ভোটের কাজ করছো যা বলবো তাই করে যাও, কোনো ভয় নেই, বিপদ হলে আমি আছি। কেন বলতে হচ্ছে আপনাকে? এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? নির্বাচন করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন ঠিক করবে কিভাবে সে ভোটার তালিকা তৈরি করবে। তার বিরুদ্ধে বলতে গেলে আন্দোলন করুন, ভোট করুন, রাহুল গান্ধী মতন রাস্তায় নামুন, তা কিন্তু করছেন না আপনারা। দিদি কিন্তু সে কাজ করছে না। দিদি এখানটাই নির্বাচন যারা কর্মী তাদের কোনো ভুল ত্রুটি যদি হয়, ভয় করো না, আমি আছি, এই অভয় বানিয়ে দিয়ে এই বাংলায় আগামী দিনের নির্বাচনে তাদের সমর্থনকে নিশ্চিত করতে চাইছে। ফারাকটা বোঝার চেষ্টা করবেন। এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই। আপনারা শুনেছেন যে এই যুব কংগ্রেসের আজকের যে লড়াই, আজকের যে প্রতিবাদ, আজকের যে দাবি, সেই দাবি হলো কি? পরিযায়ী শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা। আপনারা দেখছেন কিছুদিন ধরে এই পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক, তার সঙ্গে বাঙালি, তার সঙ্গে বাঙালির গর্ব রক্ষা করতে বাংলার দিদিমণি রাস্তায় নেমে গেছে, তৃণমূল পার্টি রাস্তায় নেমে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা? এতদিন বাঙালির জন্য মাথা কেউ ঘামায়নি, এতদিন বাংলার জন্য কারোর মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। আজ ভোটের মুখে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী বাঙালির নামে জয়ধ্বনি দিয়ে বাঙালি অহমিকাকে হাতিয়ার করে তারা এখানে ভোটের বাজার তৈরি করতে চাইছে। পশ্চিমবঙ্গে বাঙালি আছে, অবাঙালি আছে, সবাই আছে। পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা হয়, উর্দু ভাষায় কথা হয়, হিন্দি ভাষায় কথা হয়, সব ভাষায় কথা হয় এখানটায়। তাই সারা বাংলার ভোটারদের, সারা বাংলার সব ভাষাভাষী মানুষকে আমরা তার জন্য বাংলার মানুষ এবং তার জন্য তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু বাঙালি ভাষা, বাঙালি এই ভুয়ো তুলে এই বাংলার বাজারকে নির্বাচনী বাজারে রূপান্তরিত করার চেষ্টা হচ্ছে। অথচ সেই বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত কি করেছে একবারও কি ভাবার চেষ্টা করেছেন বাংলার মানুষ? এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত কথা, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, 100 বার হচ্ছে, মানে 100 বার হচ্ছে। গতকালও আমি এই মুর্শিদাবাদ জেলার একটা এলাকার কিছু শ্রমিক উড়িষ্যায় ছিল, ভদ্রক বলে একটা জায়গায়, সেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। সেই সমস্ত বন্দি শ্রমিককে কালকেও আমি ভদ্রকের থানাতে বলে আমি ছাড়িয়েছি। তাই আমি জানি এই যন্ত্রণা। আমি গত কয়েকদিন আগে গেছিলাম হরিয়ানার পানিপথে, একটা দুটো নয়, কয়েক লক্ষ শ্রমিক সেখানে আছে, সব বাংলার শ্রমিক। পানিপথটা কি? টেক্সটাইল হাব। পানিপথ সারা ভারতবর্ষের যে বস্ত্রশিল্প, সেই বস্ত্রশিল্পের একটা বড় কেন্দ্র হচ্ছে পানিপথ। সেখানটায় বাংলার দক্ষ শ্রমিকরা হাজারে হাজারে নয়, লাখে লাখে আছে। আমি তাদের সঙ্গে দেখা করেছি, তারা যেখানে থাকে সেখানে গেছি। বিশ্বাস করবেন না, এক একটা খোয়ারের মতন ঘরে তারা থাকে 3 থেকে 4 হাজার টাকা ভাড়া দিয়ে। কেন মেহনত করছে? তাদেরকে যখন জিজ্ঞেস করলাম কেন আপনারা এখানে পড়ে আছেন এইভাবে, বলছে কি করব, রাজ্যে কোনো কাজ নেই, রোজগার নেই, সংসার চালাতে হবে,
তাই বাইরের রাজ্যে এসে এই কষ্ট করে রোজগার করে আমার পরিবার পরিজন সন্তান সন্ততিকে মানুষ করছি। তাদেরকে প্রশ্ন করেছিলাম আমি, আপনাদের কি সমস্যা হচ্ছে? বাংলাদেশি বলে, কখনো আমাদের উপরে লাঠি পেটা করছে বাংলাদেশি বলে। আমরা তাকে বোঝাতে পারছি না যে আমরা বাংলাদেশি নই, আমরা বাংলা ভাষী কিন্তু বাংলার মানুষ, এটা আমরা বোঝাতে পারছি না। ব্যাপারটা বোঝার চেষ্টা করি। পুলিশ বলছে তুমি বাংলাদেশি, যাকে বলছে সে বলছে না আমি বাংলাদেশি না, আমি বাংলার মানুষ, বাংলায় বসবাসকারী বাংলা ভাষী আমি। এই কথাটা আমি বোঝাতে পারছি না, তার জন্য আমাকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যখন পুলিশ আপনাদেরকে ধরছে তখন বলছেন না কেন যে আপনারা হাওড়ার লোক কি হুগলির লোক কি দিনাজপুরের লোক কি বিভিন্ন জেলার লোক? বলছে আমরা বলছি। সেখানকার পুলিশ সেই সমস্ত জেলায় এসপি ডিএমকে বলছে, তারা কোনো উত্তর দিচ্ছে না। তাদের উত্তর না দেওয়ার জন্য আমাদের উপরে আরো ঝামেলা বেড়ে যাচ্ছে। কোন দিকে যাব আমরা? কোন দিকে যাব? আধার কার্ড দেখাচ্ছি, কোনো তার মীমাংসা হচ্ছে না। এপিক কার্ড দেখাচ্ছি, রেশন কার্ড দেখাচ্ছি, কোনো ফয়সালা হচ্ছে না। তারা বলছে তোমরা বাংলাদেশি। আর তাদের এই বাংলাদেশি বলে যখন চিহ্নিত করছে, তখন তাদের বক্তব্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোনো জবাব পাচ্ছি না। সেখানকার প্রশাসন যদি তাদেরকে বলে যে না এরা বাংলাদেশি নয়, এরা পশ্চিমবঙ্গের মানুষ, তাহলে হয়তো আমাদের উপরে এই বিপদ হবে না, বা হলেও কম হবে। আমরা সেই সাহায্যটা পাচ্ছি না। তাই আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদের সকলকে সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে চাইছি, এই পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের প্রত্যেককে একটা করে পরিচয়পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। যদি সরকারের পক্ষ থেকে প্রত্যেককে একটা করে পরিচয়পত্র দেওয়া হয়, তাহলে যারা বাইরের রাজ্যে কাজ করতে গেছে তাদের কিন্তু কাল থেকে কোনো ঝামেলা থাকবে না। কারণ তাদেরকে ধরলে তারা বলবে এই যে পরিচয়পত্র, এই আমার ঠিকানা, এই আমার পুলিশ স্টেশন, কথা বলে জেনে নিন। সেখানকার পুলিশ যখন কথা বলবে ঝামেলা থাকলো না। মনে করুন বাইরের দেশের সঙ্গে যখন আমার দেশের সমস্যা হয়, তখন এদেশের প্রধানমন্ত্রী বা কেউ বাইরের দেশের সঙ্গে কথা বলে। বাইরের রাজ্যের সঙ্গে যখন আমার রাজ্যে কোনো সমস্যা হবে, তখন কার দায়িত্ব কথা বলার? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাইরের পুলিশের সঙ্গে আমার পুলিশের যখন কোনো সম্পর্কে দরকার হবে, কোনো আলোচনা দরকার হবে, তখন কে আলোচনা করবে? সেই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আমার রাজ্যের মুখ্য সচিব। পুলিশের ব্যাপার হলে সেখানকার ডিজির সঙ্গে আমার জেলার ডিজি। ডিএম এর সমস্যা হলে সেই জেলার ডিএম এর সঙ্গে আমার জেলার ডিএম। এসপির সঙ্গে সমস্যা হলে সেই জেলার এসপির সঙ্গে আমার জেলার এসপি। এটাই তো হওয়া উচিত। খুব সহজ সমাধান, অথচ এই সহজ সমাধানটাকে কিন্তু কেউ গ্রহণ করছে না। কারণটা কি জানেন? এর সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে ভোটের বাজারে বলার কিছু থাকবে না। তাই পরিযায়ী শ্রমিক বাঙালি এই হল্লা চলতে থাকবে কতদিন? যতদিন না পশ্চিমবঙ্গে ভোট হবে ততদিন। আমি আপনাকে লিখে দিলাম। দেখুন নন্দীগ্রামে ভোটের সময় মনে করে দেখুন, দিদি বললো যে কে নাকি তাকে পায়ে মেরে পা ভেঙে দিয়েছে। আমাকে দিল্লিতে সাংবাদিকরা জিজ্ঞেস করলো কি ব্যাপার। আমি বললাম দেখুন এই পা ভাঙার গল্প এটা, এই গল্পটা সেদিনই শেষ হবে যেদিন ভোটের রেজাল্ট বার হয়ে যাবে। সেদিন বলেছিলাম যে দিদি ততক্ষণ পর্যন্ত পা ভাঙা নিয়ে চলবে যতক্ষণ পর্যন্ত ভোট না হবে এবং ভোটের রেজাল্ট বার না হবে। যেই মুহূর্তের ভোটের রেজাল্ট বার হবে দিদির পা ভাঙা সঙ্গে সঙ্গে থেমে যাবে, দিদি গড় গড় করে হাঁটতে আরম্ভ করবে। আপনারা হিসাব করে দেখুন, যেদিন রেজাল্ট বার হলো, আপনারা রেকর্ড বার করে দেখতে পারেন, যেদিন ভোট শেষ হলো দিদির সঙ্গে সঙ্গে পা ভাঙা ঠিক হয়ে গেল, সোজা চলে গেলেন কোথায়? কালীঘাটের মন্দিরে। তো দিদি যখনই ভোট হবে তখনই বাহানা বানাবে মিষ্টি। ওই যে বাদশালাম কবে মেরেছিল দিদিকে, এখনো সেই গল্প চলছে। দিদি সেদিনকে টিভিতে বলছে বাদশালাম আমাকে এমন করে মেরেছিল আমার গোটা শরীরে সব হাড় ভেঙে গেছিল, আমি এক্সারসাইজ করে করে সব হাড় ঠিক রেখেছি। এত বড় অর্থোপেডিক ডাক্তার, হাড়ের ডাক্তার পশ্চিমবঙ্গে আর কেউ আছে কিনা আমার জানা নাই। তাই বাদশালাম ভোটের দরকার, নন্দীগ্রামের ঘটনা ভোটে দরকার। এখন বাজারে এগুলো শেষ হয়ে গেছে, নতুন ভোটে কি দরকার? বাঙালি পরিযায়ী বাংলা ভাষা। এটা হচ্ছে ভোটের রসদ, এটা হচ্ছে ভোটের রসদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলুন তো,
পশ্চিমবঙ্গের বাইরে কত বাংলার পরিযায়ী শ্রমিক কাজ করছে বলতে পারবে না, কোনো রেকর্ড নেই এদের কাছে, কোনো রেকর্ড নেই এদের কাছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়া, জানেন গ্রামের পর গ্রামে যুবক ছেলে খুঁজে পাবেন না। হ্যাঁ, মাঠে কাজ করতে যান, লেবার খুঁজে পাবেন না। যুবক কেউ বাড়িতে থাকছে না, সব বাইরের রাজ্যে চলে যাচ্ছে। শুধু বাইরের রাজ্যে নয়, বাইরের দেশে চলে যাচ্ছে। আরব দুনিয়ায় লাখে লাখে এই বাংলার পরিযায়ী শ্রমিক, একটা লাখে লাখে, বাইরের রাজ্যে লাখে লাখে, কোনো হিসাবটা রাখা হয় না, কোনো রেকর্ড রাখা হয় না। সেই পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে রোজগার করছে, সেই টাকা তারা এখানে পাঠাচ্ছে তার নিজের পরিবারের কাছে, তার নিজের গ্রামে পরিবারের কাছে। পরিবার সেই টাকাটা পেয়ে সেই টাকাটা খরচা করছে তার গ্রামে, তার হাটে, তার স্থানীয় বাজারে। সেখান থেকে আমাদের অর্থনীতি তৈরি হচ্ছে। কেউ স্বীকার করি আমরা এটা? পশ্চিমবঙ্গে যারা আমাদের রাজ্য থেকে বেরিয়ে গিয়ে, রাজ্য যেহেতু কাজ দিতে পারলো না, রাজ্য যেহেতু রোজগার দিতে পারলো না, তাই রোজগারের সন্ধানে রাজ্য ছেড়ে, গ্রাম ছেড়ে, বউ ছেড়ে, সন্তান ছেড়ে, জমি ছেড়ে যখন বাইরের রাজ্যে চলে গেল, তাদের মেহনত করা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা পয়সা, যে পয়সায় তার গ্রামের সংসার চলছে, সেই সংসারের পয়সায় সেখানকার বাজার চলছে, আজকে তাদের প্রতি এই সরকারের উদাসীনতা কেন? কেন তাদের রেকর্ড নেই? কেন রাজ্য জানে না কোথায় কে কোথায় আছে, কিভাবে কাজ করছে, কেন জানে না? কারণ রাজ্য জানার প্রয়োজন মনে করে না। অথচ সেই সমস্ত রাজ্যের বাইরে থাকা শ্রমিকরা তারা মেহনতের পয়সায় যে পশ্চিমবঙ্গ সরকারের তারা আর্থিক সুবিধা করে দিচ্ছে, এখানকার বাজারে তাদের কামানোর টাকা বিনিয়োগ হচ্ছে, এই কথাটা আপনারা বুঝতে পারছেন। অথচ তাদেরকে সে সম্মান দেওয়া হয় না, তাই তারা আক্রমণের শিকার হয়। আক্রমণের শিকার তাদের পাশে কেউ দাঁড়ায় না। গত 3 দিন আগে ঘটনা বলছি দিল্লিতে, গত 3 দিন আগে দিল্লিতে এই মুর্শিদাবাদ এবং নদিয়ার এবং আসামের 4টে লোক দেওয়াল চাপা করে মারা গেল। হঠাৎ করে দিল্লিতে বৃষ্টি হলো, তারা সেখানে কাগজ কুড়াতো, প্লাস্টিক কুড়িয়ে সংসার চালাতো। এমন ভাঙা জায়গায় থাকতো, একটা কোন রকম একটা মাথা গুজার মতন ঘরে থাকতো। দিল্লিতে প্রচুর বৃষ্টি হলো, দেওয়ালটা পড়ে গেল, ছাদটা ধসে গেল, 4টে লেবারের মৃত্যু হয়ে গেল। শুনেছেন রাজ্যের পক্ষ থেকে কেউ খোঁজ নিয়েছে, খবর নিয়েছে? শুনবেন না, শুনবেন না। কোভিড যখন হয়েছিল, কোভিড তখন দিদি বলেছিল সব তোমরা ফিরে এসো, 2 লক্ষ টাকা করে দিব, কাজের ব্যবস্থা করে দেবো। একটা লোককে দেয়নি, না দিয়েছে কাজ, না দিয়েছে টাকা। এখন ভোটের বাজার আবার বলতে আরম্ভ করেছে, অসুবিধা হলে চলে এসো, আমি দেখবো। কি দেখবা তুমি ভাই? তোমাকে কে দেখে তার ঠিক নাই, তুমি কাকে দেখবা ভাই? হ্যাঁ, তুমি বাঙালি বাঙালি করে আমাদের মাথা খারাপ করছো। আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, এই সারদা কেলেঙ্কারিতে এই বাংলায় লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে, তারা কি বাঙালি ছিল না? এই বাংলায় 26,000 শিক্ষক তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত, তারা কি কেউ বাঙালি ছিল না? এ বাংলায় আরজিকর কাণ্ডের মেয়েটা ধর্ষণ হয়ে খুন হয়ে গেল, তার বিচার হলো না, তার বাবা মাকে এখন মার খেতে হচ্ছে, সে কি বাংলার মানুষ ছিল না? এ বাংলার কসবা কলেজে একটা ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী কখনো সহানুভূতির কথা শুনিনি, শাস্তির কথা ছেড়ে দিন। সে কি বাংলার মেয়ে ছিল না? সারা বাংলাকে আজ সর্বশান্ত করেছে এই পশ্চিমবঙ্গের তৃণমূল। পশ্চিমবঙ্গের তৃণমূল দিদির নেতৃত্বে লুটেরার দল হয়ে সারা বাংলাকে লুট করে চলেছে। আর বাংলার জন্য, আর বাংলার মানুষের জন্য ভোটের আগে দিদি কুমিরের অস্ত্র ঝরিয়ে তিনি সমর্থন আবেগ আদায় করতে চাইছেন। দিদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তোমার আমলে এ বাংলার বাঙালি কিছু না পেলেও হয়েছে শুধুমাত্র কাঙালি। আজকে বাংলার মানুষকে কাঙাল করেছো তুমি, এটাই হচ্ছে বাংলার আসল চেহারা। আপনারা কি জানেন এই পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু গড় আয় কত? পশ্চিমবঙ্গে আজকে ভারতবর্ষে 33-34 রাজ্যের মধ্যে আমাদের অবস্থান কোথায় জানেন? মাথা পিছু গড় আয়ে আমরা ভারতবর্ষের 20 নম্বর স্থানে দাঁড়িয়ে আছি। 20 নম্বর স্থানে দাঁড়িয়ে আছি। আপনি কি জানেন আজকে আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত? 7,06,000। 25-26 সালে এটা বেড়ে দাঁড়াবে 7,71,000 কোটি টাকা।
কালকে যদি আপনার পরিবারে কোনো বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ হবে 70 থেকে 80,000 টাকা। তুমি বাংলাকে এইটাই দিলে? এটাই আমরা পেলাম বাংলায়। সরকারের টাকা দরকার, জগন্নাথ মন্দির করতে হবে, টাকা দরকার। পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপে চাঁদা দিতে হবে, পাড়ার ছেলেগুলোকে ঠিক রাখতে হবে, টাকার দরকার। সে টাকা কোথায় পাবে? আপনি মোটর সাইকেল নিয়ে যাবেন, থামিয়ে বলবে হেলমেট কেন নেই, লাইসেন্স কেন নেই, দিনের বেলায় আলো জ্বলছে কেন, ফাইন দাও। মদ খাও, মদ বিক্রি করে 12,000 কোটি টাকা আমদানি করে দিতে হবে, এক্সাইজ ডিপার্টমেন্টকে বাংলার মুখ্যমন্ত্রী ফরমান জারি করেছে। এই বাংলায় কোথাও জমি কেনাবেচা করতে যান, দেখতে পাবেন তার দর কোথায় বেড়ে গেছে। বিদ্যুতের দাম থেকে আরম্ভ করে আজকে জমি কেনাবেচা থেকে আরম্ভ করে আপনার প্রতিদিনের খরচা কিভাবে বেড়ে চলেছে আপনার নিজেরা প্রত্যক্ষ করুন। এই সমস্ত টাকা কে কার ঘরে যাচ্ছে? এই সমস্ত টাকা যাচ্ছে দিদির ঘরে, অর্থাৎ রাজ্যের ঘরে। সেই টাকা থেকে আপনি দান ধ্যান করে এ বাংলায় ভোটের বাজার তৈরি করছেন। কোন হিন্দুকে দিদিকে দিব্যি দিয়েছিল যে জগন্নাথ মন্দির তোমাকে করতে হবে, পুরীর জগন্নাথ ধাম করতে হবে? কেউ বলে। দিদি এখন দেখাতে চাইছে বিজেপিকে, বাংলার মানুষকে দেখাতে চাইছে যে আমি দিদি, আমি মমতা ব্যানার্জি, আমি বিজেপি থেকে কম বড় হিন্দু নই। মোদি আর দিদির মধ্যে কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলায়। মোদি বলছে আমি রাম মন্দির করব, দিদি বলছে আমি হনুমান মন্দির করব। এই তো লড়াই। আজকে জগন্নাথ মন্দির করার জন্য আমি আপনি দিদিকে তো দিব্যি দিনই। পশ্চিমবঙ্গ সরকার সরকারি টাকায় আজকে জগন্নাথের মন্দির করছে। শুধু তাই নয়, সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ সরকারি টাকায় খরিদ করে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে সে প্রসাদ বিতরণ হচ্ছে। দুয়ারে প্রসাদ দিদির দয়ায়। আপনার আমার টাকা, মন্দিরের টাকা আমার আপনার টাকা। আমি মুর্শিদাবাদের লোক, আমি বলেছিলাম দিদিকে যে ঈদের সময় বলেছিলাম আমি যে অন্তত ঈদের সময় ঈদগাহগুলোতে যেখানে পবিত্র দিনে নামাজ আদা করা হয়, সে ঈদগাহগুলোতে অন্তত আলোর সজ্জায় সজ্জিত করে দাও। সামান্য খরচ দেয়নি। তাহলে পশ্চিমবঙ্গে মোদির থেকে দিদি বড় হিন্দু তা প্রমাণ করার জন্য আজকে জগন্নাথ মন্দির হবে। মণ্ডপে মণ্ডপে 1,10,000 টাকা করে সরকারি টাকা থেকে তাকে অনুদান দেওয়া হবে। কেন? আমার আপনার পারমিশন নিয়েছে? মণ্ডপে টাকা দিতে আমাদের আপত্তি নাই, কিন্তু কথা হচ্ছে কি এই ভিক্ষা নিয়ে বাংলার পুজো কেন হবে? দিদির ভিক্ষা নিয়ে বাঙালির পুজো কেন হবে? দিদির ভিক্ষা নিয়ে কেন জগন্নাথ মন্দির হবে? প্রশ্ন আমার এখানটাই। এতদিন মন্দির ছিল, মসজিদ ছিল, চার্চ ছিল, কারো সরকারি টাকার প্রয়োজন পড়েনি। আজ কেন প্রয়োজন পড়ছে? এতদিন কলকাতায় দুর্গাপুজো হয়েছে, কালী পুজো হয়েছে, সারা বাংলাতে হয়েছে, কখনো কারো মনে হয়নি যে সরকারি টাকায় আমাদের দুর্গাপুজো করতে হবে। মানুষের পুজো মানুষ চাঁদা দিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই মিলে এই বাংলায় শারদীয় উৎসব পালন করে। ধর্ম যার যার, উৎসব সবার, এটাই আমাদের সকলের মনের কথা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি হিন্দুকে দিব, আমি মুসলমানকে দেবো না, এই প্রশ্ন যদি করি আমি অন্যায় কি আছে বলুন? আমি হিন্দুকে দেবো, মুসলমানকে দেবো না কেন? তার কারণ একটাই, মুসলমান ভোট ব্যাংক আমার ঠিক আছে। বিজেপি জুজু দেখিয়ে মুসলমানকে আমি ঠিক রাখি। অতএব মুসলমানকে খাতির করলেও আমার সঙ্গে থাকবে, মুসলমানকে খাতির না করলেও আমার সঙ্গে থাকবে। এটাই ব্যাপার। মুসলমান আমার ভুল দেয়, আর হিন্দুদেরকে ম্যানেজ করবে। হিন্দুদের একটা অংশ মোদি মোদি করছে, হিন্দুদেরকে ম্যানেজ করবে। ম্যানেজ করতে গেলে কি করতে হবে? আমি প্রথম ব্রাহ্মণ সন্তান, দিদি মাঝখানে বললো আমি ব্রাহ্মণের মেয়ে, তারপরে বলছে আমি চণ্ডীপাঠ জানি, এখন বলছে আমি জগন্নাথের মন্দির করছি, এখন বলছে আমি পুজোয় চাঁদা দিচ্ছি। অর্থাৎ মোদির থেকে আমি বড় হিন্দু তা প্রমাণ করার প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই এই এলাকার মানুষ আজকে পশ্চিমবঙ্গের এই ভূমিতে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই কথা বলবো, জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বিচার করুন সবকিছু। আপনারা এই বাংলাকে আর মোদি দিদির লড়াইয়ে আপনারা মল্লভূমিতে রূপান্তরিত করেন না। এখানে না মোদি আপনার কিছু করবে, না দিদি আপনার কিছু করবে। মোদি সারা দেশকে লুট করছে, দিদি সারা বাংলাকে লুট করছে। ফারাক তো এটাই।
এই মোদি বলেছিল আমেরিকায় গিয়ে আপকি বার ট্রাম্প কি সরকার। এখন ট্রাম্প এমন করে ট্যাক্স চাপিয়েছে, মোদির নাভিশ্বাস হচ্ছে। মোদি এখন আমেরিকায় গিয়ে ট্রাম্পকে ম্যানেজ করার ব্যবস্থা করছে। এই হচ্ছে আমাদের দিন বাহাদুর। তাই একটা কথা বলতে পারি, মনে রাখবেন, ভারতের জাতীয় কংগ্রেস আজকে মোদি যে ভয়টা দেখাচ্ছে, মোদিকে যে ভয় দেখাচ্ছে, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ভয় দেখাচ্ছে, তোমাদের উপরে ট্যাক্স চাপিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে লাইনে এসো। কি লাইনে এসো? আমেরিকা থেকে আমি যত আমি কৃষি পণ্য পাঠাবো সব তোমাদেরকে খরিদ করতে হবে। ভারতবর্ষের কৃষকের 12টা বাজুক, তাতে আমার দেখার দরকার নাই, আমি যা পণ্য পাঠাবো তা খরিদ করতে হবে। আজকে ভয় দেখাতে হচ্ছে ট্রাম্পকে, ভয় দেখাতে হচ্ছে ট্রাম্পকে। আর মোদি ট্রাম্পকে ম্যানেজ করার জন্য যা যা বলছে খাতির করে সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করছে। মোদি ট্রাম্পকে ম্যানেজ করার জন্য আমেরিকা যাচ্ছে সেপ্টেম্বর মাসে। আমি কেন কথা তুলছি জানেন? এই জন্য তুলছি, মোদির আগেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল যার নাম ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধীর আমলেও আমেরিকা ছিল। এখনকার যেমন প্রেসিডেন্ট ট্রাম্প, তখনকার প্রেসিডেন্ট ছিল নিক্সন। সেই সময় পাকিস্তান বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করছিল। 30 লক্ষ বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল, 30 লাখ পাকিস্তানের জঙ্গি শাহীরা। বাংলাদেশের লোকেরা আমাদের কাছে সাহায্য চাইছিল, ইন্দিরা গান্ধী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সংঘর্ষ হয়েছিল, যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত শুধু হয়েছিল তা নয়, পাকিস্তানের 93,000 সেনাবাহিনীকে আমরা বন্দী করেছিলাম। পাকিস্তানকে টুকরো করে দিয়ে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিলাম, পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছিলাম। সেই পাকিস্তানকে রক্ষা করতে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন 7ম নৌবহর নিয়ে ভারত মহাসাগরে উপস্থিত হয়েছিল। ধমকি দিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছিল, পাকিস্তানের বিরুদ্ধে তুমি হামলা থামাও, তাহলে বিপদ হবে। ইন্দিরা গান্ধী মুখের উপর বলেছিল, আমার দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের ভালো মন্দ আমেরিকা নয়, ভারতবাসী ঠিক করবে। সেদিন ছিল একটা দিন, সেদিন ছিল সেই ভারতবর্ষ। আর আজ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো কি হলো না 4 দিনে, ট্রাম্প 26 বার বলল আমি ঝঞ্ঝাট মিটিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে বলার মতন ক্ষমতা নেই নরেন্দ্র মোদী যে না তুমি নয়, আমরা মিটিয়েছি বা আমরা মনে করেছি তাই মিটেছে, আমাদের ভয়ে পাকিস্তান মাথা নিচু করেছে, এ কথা বলার ক্ষমতা হচ্ছে না। কখনো শুনেছেন যে নরেন্দ্র মোদী নিজে মুখে বলেছে ট্রাম্প মিথ্যা কথা বলছে? রাহুল গান্ধী পার্লামেন্টের মধ্যে বারবার করে বলতে চেষ্টা করেছিল, মোদীকে বলেছিল যে আপনি একবার বলুন যে ট্রাম্প যা বলছে তা মিথ্যা, ট্রাম্প মিথ্যাবাদী, একবার বলুন। বলতে পারেনি। ফারাকটা এইখানে। সারা ভারতবর্ষে মোদীর আক্রমণে যখন বিভিন্ন রাজনৈতিক দলের শির দ্বারা ভেঙে যাচ্ছে, তখন একটা শির দ্বারা খাড়া হয়ে বলছে আমার নাম রাহুল গান্ধী, আমি নরেন্দ্র মোদী, তোমার অপশাসনকে, তোমার স্বৈরাচারী শাসনকে আমি পরোয়া করি না, আমি তোমার বিরুদ্ধে লড়বো। আমি ভারতবর্ষের নাগরিকের ভোটের অধিকার সুনিশ্চিত করব, সুরক্ষিত করব। আমার নাম রাহুল গান্ধী। আমরা সেই কংগ্রেস, সেই রাহুল গান্ধীর পথ অনুসরণ করে আমরা তাই পথে নেমেছি। এই পশ্চিমবঙ্গে এসআইআর কোনো ভোটারের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না, কেড়ে নিতে দেব না। কেড়ে নিতে গেলে তার জন্য লড়াই হবে, সংঘর্ষ হবে, আমরা তার জন্য পিছে পা হটবো না। আগামীকাল কংগ্রেসের ডাকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলার সদর শহরে রাত্রেবেলায় প্রতিবাদ মিছিল হবে। রাহুল গান্ধী নিজে 17 তারিখ থেকে বিহারের সাসারাম থেকে 17 দিনের পদযাত্রা শুরু করছে। তার একটাই বক্তব্য, ভোট চুরি করা চলবে না। একটা মানুষের একটা ভোট, সে ভোটের অধিকার দিতে হবে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে তাই আমরা বলতে চাইছি যে এই ভারতবর্ষে আজকে ভোট শুধুমাত্র মানুষের মতামতের দ্বারা নয়, ভোট সেখানটায় চুরি করে মানুষের মতামতকে বিকৃত করা হচ্ছে, মানুষের মতামতকে প্রভাবিত করা হচ্ছে। পার্লামেন্টের মধ্যে বারবার করে বলতে চেষ্টা করেছিল, মোদীকে বলেছিল যে আপনি একবার বলুন যে ট্রাম্প যা বলছে তা মিথ্যা, ট্রাম্প মিথ্যাবাদী, একবার বলুন। বলতে পারেনি। ফারাকটা এইখানে। সারা ভারতবর্ষে মোদীর আক্রমণে যখন বিভিন্ন রাজনৈতিক দলের শির দ্বারা ভেঙে যাচ্ছে, তখন একটা শির দ্বারা খাড়া হয়ে বলছে আমার নাম রাহুল গান্ধী, আমি নরেন্দ্র মোদী,
তোমার অপশাসনকে, তোমার স্বৈরাচারী শাসনকে আমি পরোয়া করি না। আমি তোমার বিরুদ্ধে লড়বো। আমি ভারতবর্ষের নাগরিকের ভোটের অধিকার সুনিশ্চিত করব, সুরক্ষিত করব। আমার নাম রাহুল গান্ধী। আমরা সেই কংগ্রেস, সেই রাহুল গান্ধীর পথ অনুসরণ করে আমরা তাই পথে নেমেছি। এই পশ্চিমবঙ্গে এসআইআর কোনো ভোটারের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না, কেড়ে নিতে দেব না। কেড়ে নিতে গেলে তার জন্য লড়াই হবে, সংঘর্ষ হবে। আমরা তার জন্য পিছে পা হটবো না। আগামীকাল কংগ্রেসের ডাকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলার সদর শহরে রাত্রেবেলায় প্রতিবাদ মিছিল হবে। রাহুল গান্ধী নিজে 17 তারিখ থেকে বিহারের সাসারাম থেকে 17 দিনের পদযাত্রা শুরু করছে। তার একটাই বক্তব্য, ভোট চুরি করা চলবে না। একটা মানুষের একটা ভোট, সে ভোটের অধিকার দিতে হবে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে তাই আমরা বলতে চাইছি যে এই ভারতবর্ষে আজকে ভোট শুধুমাত্র মানুষের মতামতের দ্বারা নয়, ভোট সেখানটায় চুরি করে মানুষের মতামতকে বিকৃত করা হচ্ছে, মানুষের মতামতকে প্রভাবিত করা হচ্ছে। এটা বড় বিপদ ভারতবর্ষের জন্য। এই জায়গাটাই ভারতবর্ষের মানুষকে আমরা সতর্ক করতে চাইছি। রাহুল গান্ধী কয়েকদিনের পরেই আবার ভারতবর্ষের মানুষকে প্রমাণ দেবে যে 40 থেকে 50টা লোকসভা আসন চুরি করে বিজেপি পার্টি হাতিয়ে নিয়েছে। সেই 40 থেকে 50টা আসন যদি বিজেপি হাতাতে না পারত, তাহলে আজকে ভারতবর্ষে বিজেপি নয়, কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগীদের সরকার হতো। আগামী দিনে রাহুল গান্ধী তা প্রমাণ করে দেবে ভারতবর্ষের মানুষ। তাই মোদীকে বলতে চাই, বিজেপিকে বলতে চাই, ভোট চোর সত্তা চোর, ভোট চোর গদ্দি চোর। এই স্লোগান দিয়ে আমরা আগামী দিনে সারা বাংলায় প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে আমরা আন্দোলনে নামবো। সেই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সহায়তা করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন। জয় হিন্দ।